আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া, চলছে না লঞ্চও। পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটি এর সাথে পরিবহন মালিক সমিতিদের সাথে চলছে বৈঠক। চিকিৎসা শেষে বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত শিশু হত্যাকারী শুকুর আলীর ফাঁসি স্থগিত করল আপিল বিভাগ। এবং নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বললেন ডক্টর মাহফুজুর রহমান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে অফিসগামী সাধারণ মানুষ। সপ্তাহে প্রথম কর্মদিবসে অসহনীয় হয়ে ওঠে এই দুর্ভোগ। কয়েকগুণ বেশি ভাড়ায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে যান অনেকেই। গণপরিবহনের এই সংকটে ট্রেন স্টেশনে ভিড় করেন দূরের যাত্রীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। যানবাহনের জন্য মানুষের এই অপেক্ষা প্রায় 1 ঘন্টা। জানেন, বাস নেই, অন্য বাহনে যেতেও লাগবে কয়েক গুণ বেশি টাকা। তারপরেও যে কোনো উপায়ই হোক, যেতেই হবে নির্দিষ্ট গন্তব্যে। দীর্ঘ অপেক্ষার পর বিআরটিসি বাস আসে, কিন্তু তাতেও নারী পুরুষে ঠাসা, ওঠার মতো অবস্থা নেই। তবু ঝুঁকি নিয়ে এভাবেই গন্তব্যে রওনা হওয়া। ঢাকার পথে পথে এদিন প্রাইভেট কার, সিএনজি আর রিকশার জট। নেই বাস, যা আছে বিআরটিসি, তারও দেখা মেলা ভার। আমরা জিম্মি এটা প্রতিদিনই আমাদের এটা শিকার হচ্ছে। হয়তো 2 মাস 4 মাসের মধ্যে আবার যখন সিএনজি বাড়াবে তখনও আমাদের ভাড়া বাড়বে। স্টুডেন্ট আর জব হোল্ডার এদের প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। সরকার যে পরিস্থিতির সৃষ্টি করছে এই দুর্যোগ মুহূর্তে, এই করোনার মুহূর্তে, এই ভোগান্তিটা আমাদের ভোগাইতে হইতেছে। দূর দূরান্তের যাত্রীদের ভোগান্তি অসহনীয়। গত 2 দিন ঢাকায় আটকে পড়া মানুষগুলো ভিড় করেন রেল স্টেশনে, কিন্তু সেখানেও আছে টিকিট ভোগান্তি। কারণ ট্রেনের তুলনায় যাত্রী অনেক বেশি, তাই অতিরিক্ত যাত্রী নিয়েই ঢাকা ছেড়ে যায় ট্রেনগুলো। ব্যর্থতা পুরোটাই সরকারেরই নিতে হবে, এটা আসলে কারোর দোষ দিয়ে লাভ নেই। সিন্ডিকেট তৈরি করে মনে করেন তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এতে সব সেক্টরেই প্রভাব পড়ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সরকার সাধারণ জনগণের সুখ দুঃখের মধ্যে নাই। ব্যবসায়ীদের কাছে জিম্মি, সরকারের জিম্মি, আমরা সাধারণ লোক সবার কাছে জিম্মি, এটা দেখার কেউ নেই। জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও ভেবে নেয়ার অনুরোধ সাধারণ মানুষের। সবার কথা একটাই, ভাই ঘর থেকে বের হতেই হবে, কাজে যেতেই হবে, থাকুক গণপরিবহন সংকট কিংবা অন্য কোনো বড় রকমের বিপদ, না হলে যে চাকরি থাকবে না। এমন একটা অবস্থায় অসহায় হয়ে এই মানুষগুলো বলছেন, সমস্যা বারবারই হয়, কিন্তু এগুলোর সমাধান হয় না দ্রুত। এজন্যই তাদের মনে একটা কষ্ট আছে, এই কষ্ট দেখার জন্য নাকি কেউ নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে লঞ্চ ধর্মঘট অব্যাহত রয়েছে। সদরঘাট টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ধরনের লঞ্চ। অনেক যাত্রী লঞ্চ না পেয়ে 2 দিন ধরে টার্মিনালে অপেক্ষা করছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার 1 দিন পর লঞ্চ মালিকরা বন্ধ করে দেন নৌযান চলাচল। বাস বন্ধ থাকায় সড়ক পথে দুর্ভোগ হবে জেনে লঞ্চে যেতে অনেকে আসেন সদরঘাট। আকস্মিক লঞ্চ ধর্মঘটের ঘোষণায় তারা পড়েন চরম বিপাকে। কালকে আসছি, লঞ্চ বন্ধ আসছিল, তো এই জন্য যাইতে পারিনি, বসে রয়েছি। অনেক দূরত্বে আসছি, তো এই জন্য আর যাইনি। আমি যাব, রিটার্ন যাব, আমাকে এখন প্রচুর টাকা দিয়ে 4 গুণ ভাড়া দিয়ে আবার যেতে হবে। আমাদের গরিবের তো আর শান্তি নেই, গরিবের তো আর সুখ নেই, গরিবের দিকে কেউই তাকায় না। দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ। এর মধ্যে লঞ্চ বন্ধ ঘোষণায় দক্ষিণাঞ্চলের মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিড়ম্বনায়। 2 দিন সদরঘাটে অবস্থান করায় আর্থিক সংকটে পড়েছেন অনেকে। ফলে অনেকের কাছে বাড়ি ফেরার টাকাও ফুরিয়ে গেছে। লঞ্চ ভাড়া আমি 300 টাকা রেখেছিলাম যাওয়ার জন্য,
ওই টাকাটা আমি আমাকে রাত্রে খাওয়া আর সকালে খাই, আমার টাকাটা শেষ হলে আমি কীভাবে যাবো? বাসায় তো খালি ছাড়িয়ে দিছি, ওখানে বাসা যাইতে পারি না, এই জন্য এখানে কালকে সকাল থেকে রাত্র এই পর্যন্ত আসি। লঞ্চ মালিক সমিতিও ইতিমধ্যে ভাড়া শতভাগ বা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে। এ বিষয়ে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন লঞ্চ মালিকরা। স্বাভাবিক দিনগুলোতে সদরঘাটে সারি সারি লঞ্চ ঘাটে নোঙর করা থাকলেও ধর্মঘটের কারণে সেই চিত্র একেবারেই বদলে গেছে। সদরঘাট ছিল একেবারেই লঞ্চ শূন্য। তবে বিভিন্ন গন্তব্যে যেসব যাত্রী রওনা হয়েছিলেন তারা আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে টানা তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। যাত্রীবাহী বাস ও ট্রাক সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এর মারাত্মক প্রভাব পড়ছে বাজারের দ্রব্যমূল্যে। অনেকে বাস না পেয়ে জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে ছুটেছেন ট্রেনের টিকিটের জন্য। অন্যদিকে চট্টগ্রামে গতকাল বাস মালিকদের একাংশের ধর্মঘট প্রত্যাহারের পর সকালে রাস্তায় বেশ কিছু গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে এসব বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অপরদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ায় বন্দর ছাড়তে পারেনি 3টি জাহাজ। আমদানি পণ্য ডেলিভারি এবং রফতানি পণ্য বন্দরে প্রবেশ করতে না পারায় কন্টেইনার ও জাহাজ জটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে বাস ও মিনি বাসে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বাস মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করছে বিআরটিএ। রাজধানী বনানী বিআরটিএ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনাতুল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। এ সময় 23.08% সমন্বয় করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরটিএ। সে অনুযায়ী দূরপাল্লা ও মহানগর এলাকায় ভাড়া হবে যথাক্রমে 1.82 পয়সা এবং 2 টাকা 10 পয়সা। দর্শক, এই মুহূর্তে বিআরটিএ ভবনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনই কি কোনো সিদ্ধান্ত হয়েছে? যেটি বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি, বৈঠকটি চলছে। দফায় দফায় কিন্তু কথাবার্তা বলছে বাস মালিক সমিতির যারা রয়েছেন সারা দেশে, তারা কিন্তু সবাই দফায় দফায় কথা বলছেন। এরই মধ্যে তারা যে প্রস্তাবনাটি দিয়েছেন সেই প্রস্তাবনার বিষয়ে কথা বলতে কিন্তু আমরা দেখেছি তাদেরকে, এবং তারা নিজেরাও এখানে এক পর্যায়ে কিন্তু বেরিয়ে গেছেন। বৈঠক থেকে বেরিয়ে তারা নিজেরাও একটি ছোট করে বৈঠক করেছেন যে আসলে যে প্রস্তাবনাটি দিয়েছে বিআরটিএ, অর্থাৎ ভাড়া বাড়ানোর জন্য দূরপাল্লার বাসের ক্ষেত্রে 1.82 পয়সা প্রতি কিলোমিটার এবং 2 টাকা 10 পয়সা মহানগর এলাকায় প্রতি কিলোমিটার যে প্রস্তাবনাটি দিয়েছে বিআরটিএ, সেই প্রস্তাবনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন এইসব বিষয়ে কথা বলতে কিন্তু তারা নিজেরাও একটি ছোট বৈঠক করেছেন এই বৈঠকের ফাঁকেই। তো প্রথম দফায় এই বৈঠক শেষে এখন দ্বিতীয় দফায় আবার তারা ভেতরে গিয়েছেন এবং এই দ্বিতীয় দফা বৈঠকটি চলছে। সবশেষ আপনাকে জানিয়ে রাখতে চাই যে সরকার 2015 সালে বাসের ভাড়া বাড়িয়েছিল। 1 টাকা 70 পয়সা ছিল সেই সময় নগর এলাকায়, এবং দূরপাল্লায় ছিল আর একটু বেশি, 1 টাকা 60 পয়সা। নগর এলাকায় ছিল 2 টাকা 60 পয়সা। তো এরপর 2019 সালে এই ভাড়াটি কিন্তু অ্যাডজাস্ট করা হয়, আবার পুনরায় নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে 2019 সালে 2 টাকা 20 পয়সা প্রতি কিলোমিটার বাড়ানো হয় ঢাকায় এবং মহানগর এবং দূরপাল্লা দুই জায়গাতেই। কিন্তু সেই ভাড়াটি কিন্তু বাস মালিকরা বলছেন সেটি বাস্তবায়ন করা হয়নি এখন পর্যন্ত। সেটি বাস্তবায়নের একটি দাবি কিন্তু এই সভায় আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যে পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এই যে বৈঠকটি আজকে চলছে সেই বৈঠকে দূরপাল্লার বাসের ক্ষেত্রে 2 টাকা 9 পয়সা প্রস্তাব করেছে 2 টাকা 9 পয়সা প্রস্তাব করেছে বাস মালিক সমিতির নেতারা, এবং মহানগর এলাকায় 2 টাকা 49 পয়সা পর্যন্ত তারা প্রস্তাব করেছে। তো এই যে দরগুলো রয়েছে এই দরগুলোর সাথে আগের যে ভাড়া রয়েছে সেই ভাড়ার সাথে এগুলো যোগ হবে নাকি এটি ছাড়া নতুনভাবে এই ভাড়াটি কার্যকর হবে যেটি তারা প্রস্তাবনা করেছেন, এইসব বিষয়ে আসলে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে।
তো আশা করা যাচ্ছে এই বৈঠকটি শেষ হলে আমরা জানতে পারবো যে আসলে ভাড়া কতটুকু বাড়ানো হচ্ছে এবং কতটুকু এক্ষেত্রে কার্যকর হচ্ছে। তবে যাই ভাড়া বাড়ানো হোক না কেন এইগুলো পুরোটারই খরচ কিন্তু নগরবাসীর উপরে অর্থাৎ যাত্রীদের উপরে থাকবে। তো এই ছিল আমার কাছে বিআরটিএ ভবন থেকে সর্বশেষ চৈতি। জি বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বিআরটিএ ভবন থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর সাথে। চিকিৎসা শেষে 25 দিন পর রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিকেলে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জ্বরে আক্রান্ত হয়ে গত 12 অক্টোবর তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। 25 অক্টোবর বায়োপসি করার জন্য একটি ছোট অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে বাসায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চঞ্জিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, বিরোধী নেতা কর্মীদের চলছে নির্যাতন। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন ফখরুল। আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই, আজকে এই দেশের মানুষের বাক স্বাধীনতা নেই। শপথ গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে পরাজিত করে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার সেই আন্দোলন আমরা করব। পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কুষ্টিয়ায় কিশোরী সাবিনাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি শুকুর আলীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। পুলিশের আইজি ও কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সাথে আসামি শুকুর আলীকে আইনি প্রক্রিয়া মেনে রিভিউ আবেদন করতে বলেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আসামির আইনজীবী জানান, গত 18 আগস্ট আপিল বিভাগ শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। তবে এ মামলায় অন্য 3 আসামিকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় পেয়ে কাশিমপুর কারা কর্তৃপক্ষ শুকুর আলীর ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন পাঠানো হলে তা না মঞ্জুর হয়। আইনজীবী আরও জানান, পূর্ণাঙ্গ রায় পেলে তারা রিভিউ আবেদন করবেন। তার আগেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যোগ গ্রহণ করতে পারে না। পরে শুকুর আলীর আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ ফাঁসি কার্যকর স্থগিত রাখতে নির্দেশ দেন। বগুড়ার ধুনটে অবহেলা আর অযত্নে পড়ে আছে মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিসৌধ। নির্মাণের 1.5 বছর পরেও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না কেউই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে বগুড়ার ধনুট উপজেলায় নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধ। গত বছরের জুলাই মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে 33 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ সম্পূর্ণ হওয়ার প্রায় 1.5 বছর পার হলেও কর্তৃপক্ষের কাছে এই স্মৃতিসৌধটি হস্তান্তর না করায় এখন পর্যন্ত উদ্বোধন করা সম্ভব হয়নি। তাই অনেকটা অভিভাবকহীনভাবে পড়ে আছে এই স্মৃতিসৌধটি। ফলে যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এই সৌধটি তা বাস্তবায়ন হচ্ছে না। 1971 সালে সেনাবাহিনী আক্রমণ করে, সেখানে তারা অনেক লোককে নির্মমভাবে খুন করে। সেখানে ছেলে মেয়ে, হিন্দু মুসলমান, শিশু সন্তান সহ তারা হাতে করে। এরই মধ্যে চুরি হয়ে গেছে স্মৃতিসৌধের অনেক ইলেকট্রিক সরঞ্জাম। সন্ধ্যার টাইমে এখানে বেশিরভাগ যারা একটু নেশাগ্রস্ত হয় বা নেশা করে, একটু নিরিবিলি জায়গা থাকে, তখন এরা এটি এসে একটু কম বেশি আড্ডা হয়। এখানে অনেক সুইচ, আপনার আয়না, এগুলা টয়লেট, বাথরুমের কোনো কিছুই ঠিক নেই। এলাকার চেয়ারম্যান কেউ কোনো কিছুর বিরুদ্ধে পদক্ষেপগুলো নেয় না। উদ্বোধন না হওয়ায় ধনুট উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কমপ্লেক্সটি হ্যান্ডওভার না হওয়ার আগে এখান থেকে কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। তো এই বিষয়ে আমি কারো কাছে খবর আগে পাই নাই, আপনাদের কাছে শুনলাম। আমি অবশ্যই এটা তদন্ত করে দেখব। যদি
এবং ইঞ্জিনের সঙ্গে আমি কথা বলবো, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কারা এই কাজ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওসিআরকে নির্দেশ দেব। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে সরকারের এ ধরনের ভালো উদ্যোগ স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে যেন বিফলে না যায়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কুমিল্লার ফান টাউন পার্কে বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার 5 দিনের ফ্রি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সর্বোচ্চ তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন এবং দেশ এগিয়ে যাচ্ছে। শারমিন রিহা রিপোর্ট। বিউটিশিয়ানদের প্রতিভা বিকশিত করতে এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বেস্ট বিউটি এক্সপার্ট 2021 প্রতিযোগিতার 5 দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে অবদান রাখলেই এই আয়োজনের সফলতা আসবে বলে জানান হোয়াইট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেস্ট বিউটি এক্সপার্টের সভাপতি তুর্য নাসির। এই ওয়ার্কশপটির মাধ্যমে, এই কম্পিটিশনটির মাধ্যমে কুমিল্লার প্রায় 300 মেয়ে ফ্রি আন্তর্জাতিক ওয়ার্কশপের সুযোগ পাচ্ছে। তো প্রত্যেকটা জেলা থেকে যখন আমাদের 3 জন করে আসবে, এদেরকে নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হবে। এদের মধ্য থেকেই বাংলাদেশের একজন সেরা বিউটিশিয়ান নির্বাচিত হবে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সার্টিফিকেট বিবেচনায় ঋণ দেওয়ার ব্যবস্থা করলে দেশে বেকারত্ব কমবে। উদ্যোক্তা তৈরিতে বিত্তবানদের নিজ জায়গা থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে পাশ করার পর যদি কিছু একটা করতে চায়, তাহলে ব্যাংক অতি সহজে যেন তাদের এই সার্টিফিকেটটাকে কোলাটারাল গ্যারান্টি হিসাবে রেখে লোন দিলে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি ছাত্র পাশ করার পর কিছু না কিছু করতে পারবে। বিজয়ী বিউটিশিয়ানদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান করার সুযোগ দেওয়ারও আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এই নারীদের জন্য। কিছুদিন আগে পাকিস্তানের একটি বিশিষ্ট সাংবাদিক সে একটি আর্টিকেল প্রকাশ করেছিল, আজকে বাংলাদেশের উন্নতির পিছনেই হচ্ছে নারীরা। এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, কুমিল্লা। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো বিবিএস কেবলস বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস বিবিএস এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বিকেল 3:30টায় বিবিএস কেবলস এবং বঙ্গজ, 5টায় বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস বিবিএস এবং সন্ধ্যা 6টায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সভা শুরু হবে। সভায় বিবিএস কেবলস ও বিবিএস এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এবং বঙ্গজ ও বসুন্ধরা পেপারের সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টানা 3 দিনে পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম। তাই খালাস না হওয়ায় বন্দরে আটকা পড়েছে সার, রড, সিমেন্ট সহ পণ্যবাহী কার্গো জাহাজ। একই সাথে আশুগঞ্জে দেশের অন্যতম মোকামেও ধান না আসায় প্রায় বন্ধ হয়ে গেছে বেচাকেনা। পাশাপাশি ধান সংকটের কারণে চাতালগুলোতেও উৎপাদন বন্ধ থাকায় চালের দাম বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 41,335 জন। দৈনিক সংক্রমণের দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড। মস্কোর হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। রাশিয়ার অ্যান্টি করোনা ভাইরাস ক্রাইসিস সেন্টার আরও জানায়, দেশটিতে এ পর্যন্ত 87,55,930 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের সংখ্যা 40,000 ছাড়ালো দেশটিতে। করোনা বৃদ্ধির হার 0.4%। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। টিকাদান কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। শেরপুরের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এই সবজি বিক্রি করে লাভবানও হচ্ছেন চরাঞ্চলের কৃষকরা। স্থানীয়রা জানান, বাজারে নতুন সবজি উঠলেও দাম অনেক চড়া। প্রতি কেজি বেগুনের দাম প্রকারভেদে 45 টাকা 50 টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এছাড়া পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ 52 টাকা এবং কাঁচামরিচ 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। জানিয়ে দেব পাওয়ারটেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে বিকেলে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় গ্রুপ থেকে 8 পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শেষ 4 নিশ্চিত করেছে পাকিস্তান। 6 পয়েন্ট নিয়ে 2-এ আছে নিউজিল্যান্ড আর 4 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান আফগানিস্তানের। রানরেটে এগিয়ে থাকা কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে মোহাম্মদ নবীর দল। বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাদের। একই সাথে ভারতের সামনেও শেষ 4-এর পথ খুলে যাবে। গ্রুপের শেষ ম্যাচে বিরাট কোহলিরা মুখোমুখি হবে নামিবিয়ার। দিনের আরেক ম্যাচে রাত 8টায় মুখোমুখি হবে পাকিস্তান স্কটল্যান্ড। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা আর জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে প্রথমার্ধে 3 গোলের লিড নিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। প্রতিপক্ষের মাঠে খেলার 5 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন আনসু ফাতি। এরপর সার্জিও বুস্কেটস এবং মেমফিস ডিপাই 34 মিনিটের মধ্যে দলকে 3-0-তে এগিয়ে নেন। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণের দুর্বলতায় সে লিড তারা ধরে রাখতে পারেনি। শুরুতে ইয়োগা আসপাস, পরে নলিত সেল্টা ভিগোর হয়ে ব্যবধান 2-1 করেন। এরপর 96 মিনিটে সমতাসূচক গোলটি করেন আসপাস। অন্য ম্যাচে রাও ভায়াকানোর বিপক্ষে 2-1 গোলে এগিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস এবং করিম বেনজেমা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে নেয় কার্লো আনচেলত্তির দলকে। ভায়াকানোর হয়ে 1 গোল শোধ দেন রাদামেল ফ্যালকাও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। চলছে না লঞ্চ। পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএর সাথে পরিবহন মালিক সমিতিদের সাথে চলছে বৈঠক। চিকিৎসা শেষে বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত শিশু হত্যাকারী শুকুর আলীর ফাঁসি স্থগিত করল আপিল বিভাগ। এবং নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বললেন ডক্টর মাহফুজুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।